নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাবো। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম বিরিয়ানি বৃত্তান্ত। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। আলেকজান্ডার সম্পর্কে কি কিছু জানা আছে আপনার? তা জানা থাকবে না কেন, সবাই জানে। মস্ত বীর, দিগ্বিজয়ী। আমিও তাই শুনেছি বটে। আলেকজান্ডারের কথা উঠছে কেন? না, আসলে আমি বিরিয়ানির কথা ভাবছিলাম। ভাবতে গিয়েই হঠাৎ আলেকজান্ডারের কথাটা মনে এলো। আহ বিরিয়ানির সঙ্গে আলেকজান্ডারের সম্পর্ক কি? না, এমনিতে কোনো সম্পর্ক নেই। ওই আলেকজান্ডার হলেন আলেকজান্ডার, আর বিরিয়ানি হলো বিরিয়ানি। তাহলে কথাটা হলো দিগ্বিজয়ী নিয়ে। আপনি কি লক্ষ্য করেছেন যে আজকাল বিরিয়ানির ভীষণ পপুলারিটি হয়েছে? আগে জিনিসটার নাম শোনা যেত বটে, কিন্তু তেমন ক্রেজ ছিল না। ক্রমে ক্রমে বিরিয়ানি এখন হটেস্ট ফেভারিট। যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে তার প্রথম পছন্দই হলো বিরিয়ানি। তা বটে, তাই বলছিলাম আর কি, বিরিয়ানির সঙ্গে আলেকজান্ডারের বেশ মিল। দুজনেই দিগ্বিজয়ী। আমি যে শুভঙ্কর পল্লীর মতো একটা আধা গরিব পাড়ায় থাকি, সেখানেও দেখছি একটা বেশ ঝাঁ চকচকে বিরিয়ানি আর কষা মাংসের ঘ্যামা রেস্টুরেন্ট গজিয়েছে। আর কি বিক্রি মশাই, সন্ধ্যের পর তো লাইন পড়ে যায়। হ্যাঁ, আজকাল বিরিয়ানি নিয়ে একটা পাগলামি চলছে বটে। সেটাই না বিপদ। বিপদ? বিপদ কিসের মশাই আবার? হেলথ হ্যাজার্ডের কথা বলছেন নাকি? সে তো সব খাবারেই আছে অল্প বিস্তর। ডাক্তার আর ডায়েটিশিয়ানরা তো আজকাল সব মুখরোচক খাবারেই আপত্তি তোলেন। শুধু সবজি খাও। মানছি যে কোলেস্টেরল, ফ্যাট এসব সমস্যা বাঙালির আছে, কিন্তু বুঝে শুনে এক আধ দিন খেলে বিপদের ভয় নেই। সেদিক দিয়ে নয়, বিপদ হয়েছে আমার পাড়ার কুকুরদের। কুকুরদের? তাদের আবার কি বিপদ হলো? পাড়ার কুকুরদের সঙ্গে আমার বেশ ভাবসাব আছে, বুঝলেন। আমি তাদের সঙ্গে একটু মেলামেশা করি। এই বাসি পাউরুটি বা বিস্কুট এসব খাওয়াই, আর তারাও আমাকে মোটামুটি পছন্দ করে। সাধারণত রাস্তার কুকুরদের নাম টাম থাকে না, নাম দেওয়ার গরজ কার বলুন? তারা তো আর পেয়ারের পোষা কুকুর নয়। তাই আমি তাদের নানা রকম নাম দিয়েছি। লালু, কালুয়া, ভোলো, পদ্ম, চিতে, এইসব নাম ধরে ডাকলে তারা বুঝতেও পারে। বিরিয়ানি আর কষা মাংসের দোকানটা খোলার পর কিছুদিনের মধ্যেই প্রথম দেখলাম একদিন দলের মধ্যে কালুয়া নেই। নেই তো নেই, একেবারেই নেই। 4 দিন পর ভোলোকে আর খুঁজে পাওয়া গেল না। কিছুদিন যেতেই লালুও হাওয়া। তারা গেল কোথায়? সেটাই তো প্রশ্ন। ব্যাপারটা খুবই রহস্যময়। আপনি কি ওই রেস্টুরেন্ট খোলার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র পাচ্ছেন? ওই তো বললাম, ব্যাপারটা খুব রহস্যময়। আপনি কি কখনো বিরিয়ানি খেয়েছেন? খাবো না কেন, অতি সুস্বাদু জিনিস। আমিও তাই শুনেছি, বিরিয়ানি অতি সুস্বাদু জিনিস। কেন, আপনি কি কখনো বিরিয়ানি খাননি? আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম, বুঝলেন। অঙ্কে কাঁচা? তা সে তো আমিও ছিলাম, আর অঙ্কে কাঁচা বলেই তো আমার ইঞ্জিনিয়ারিং এ যাওয়া হলো না। তা অঙ্কের সঙ্গে বিরিয়ানির সম্পর্ক কি? না, ওই একবার যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার কালু মামা বলেছিল, এবার ফাইনাল পরীক্ষায় যদি অঙ্কে 90-এর উপরে পাস তাহলে তোকে বিরিয়ানি খাওয়াবো। কত পেয়েছিলেন? খুব চেষ্টা করেছিলাম মশাই। সেবার অবশ্য সবচেয়ে বেশি নম্বরই পেয়েছিলাম, 62। কিন্তু বিরিয়ানির জন্য তা যথেষ্ট ছিল না। 62? 62 তো কিছু খারাপ নম্বর নয়। আরে মশাই, ঘরে ঘরে তো আর আইনস্টাইন জন্মাবে না। সে তো ঠিকই, কে সে কথা বোঝে বলুন।
তবে মাধ্যমিকে কিন্তু আমি অঙ্কে 100-তে 100ই পেয়েছিলাম। বলেন কি? তাহলে তো বিরিয়ানির চৌকাট ডিঙিয়েই গিয়েছিলেন। আপনার কালু মামা কি তাতেও খাওয়ালেন না? দুঃখের বিষয়, তখন কালু মামা মৃত্যু শয্যায়, ক্যান্সার, শেষ দিক। বিরিয়ানির কথাটা তাই আর তোলা হয়নি। আমি আর আমার বিধবা মা তো মামা বাড়িতেই আশ্রিত ছিলাম কিনা। আপনার জীবনটা কি দুঃখের নাকি মশাই? এ ব্যাপারটা বলা কঠিন। দুঃখের কিনা তা নির্ভর করে দুঃখ বোধের ওপর। যদি আপনার দুঃখের বোধ ভোঁতা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে দুঃখ দেবে কে? বেশ ভালো বলেছেন তো। হ্যাঁ, ব্যাপারটা তাই। নইলে ভিখারির ছেলে কি হাসতে পারত? তা সে যাকগে, কথাটা তো হচ্ছিল বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, বিরিয়ানি নিয়েই কথা হচ্ছিল। আপনার কালু মামা মারা যাওয়ায় আপনার আর বিরিয়ানি খাওয়া হলো না তো? কি করে হবে বলুন? কালু মামার জন্যই আমরা, মানে আমি আর আমার মা অতি কষ্টে মামা বাড়িতে আশ্রয় পেয়েছিলুম। কালু মামা মারা যাওয়ার পর আমার অন্য মামারা আমাদের বাড়ি থেকে একরকম তাড়িয়ে দেয়। বলেন কি মশাই? তাদেরও দোষ দেওয়া যায় না, তাদের অবস্থাও ভালো ছিল না। একেবারে পথে বসে পড়তে হলো বুঝি? তা তো বটেই। তবে ভাগ্য আমাদের খুবই ভালো। মা একটা বাড়িতে রাঁধুনির কাজ পেয়ে যান, আমরা একটা বস্তির ঘরে উঠে যাই। আপনার তো বেশ লড়াকু জীবন মশাই। তা বলতে পারেন। তবে একটা লড়াই যে লড়ছি, সেটা তখন কিন্তু বুঝতে পারতাম না। আর পড়াশোনা? হ্যাঁ, সেটা ভারী কঠিন হয়ে দাঁড়ালো। আমি বজবজ লাইনে লজেন্স ফেরি করতাম তো, হাতে সময়টা বড্ড কমে গেল। আর বেশ রিস্কি জব মশাই। ও কিছু নয়, অভ্যেস হয়ে যায়। ফেরিওয়ালা হওয়ার ফলে আমার হাত পা বেশ সচল আর পোক্তও তো হলো। রোজগার অবশ্য সামান্যই হতো, কিন্তু পরিশ্রম বেশি হতো বলে রাতে জেগে পড়তে পারতাম না। তাহলে কি ওখানেই পড়াশোনা রীতি? তাই হতো, তবে একটা বাইরের কলেজের নাম লেখানো ছিল বলে ক্ষীণ একটা সূত্রে তখনও লেখাপড়ার সঙ্গে টিকে ছিল। আর একটা জিনিসও আমার ছিল, সেটা হলো মা। ওই মায়ের তাগিদেই পড়াশোনা করতে হতো। মাই একদিন বলল, আর লজেন্স ফ্রি করতে হবে না, তোর জন্য দুটো টিউশনি জোগাড় করেছি, 500 দেবে। মোটে 500? তখন 500 মানে 5,000। এক একটা অ্যাঙ্গেল থেকে 500 টাকাকে এক এক রকম ভ্যালুর বলে মনে হয়। একজন জুতো পালিশওয়ালার কাছে 500-র যে বাজার দর, একজন মুদির কাছে তার চেয়ে কম। আবার একজন আইএসআই অফিসারের বউয়ের কাছে আরো কম। একজন ঠিকে ঝিয়ের কাছে আবার তা অনেক টাকা। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বুঝতে পেরেছি। ভেরি লজিক্যাল। তাই ওই 500কে আমার কম মনে হয়নি। কম ছিলও না। তখন 500 টাকার বেশ দম ছিল মশাই। দাম নয় কিন্তু, দম। কিন্তু কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। তা তো বটেই, আমাদের বিরিয়ানি নিয়েই কথা হচ্ছিল। আপনার মতো একজন ইয়ং ম্যান আজও বিরিয়ানি খায়নি জেনে আমার ভারী অবাক লাগছে। খাওয়া দাওয়ার এই তো বয়স। আমাদের মতো 50 পেরোনো লোকের পক্ষে খাওয়া দাওয়া বিপজ্জনক বটে, কিন্তু আপনার বয়স তো তা নয়। গরিবেরাও কিন্তু কখনো সখনো বিরিয়ানি খেয়ে ফেলে। আর বলতে, সেই সুযোগ আমারও একবার হয়েছিল। আমার এক সহপাঠিনী বান্ধবী শ্রীপর্ণা তার বিয়েতে নেমন্তন্ন করেছিল। বিয়ের মেনুতে হায়দ্রাবাদি বিরিয়ানি থাকবে বলে শুনেছিলাম, কিন্তু কপালে না থাকলে যা হয়। টিউশনি সেরে যেতে একটু দেরি করে ফেলেছিলাম। যেতেই শ্রীপর্ণা খুব বকাঝকা করলো, এত দেরি করে এলি কেন? তারপর জানা গেল বিরিয়ানিটা দারুণ ভালো হওয়ায় সবাই চেটেপুটে খেয়ে গেছে। আর বিরিয়ানি নাকি তাড়াহুড়ো করে বানিয়ে দেওয়াও যায় না, সময় লাগে। অগত্যা গুচ্ছের রাধা বল্লবী দিয়ে ভোজ সেরে ফিরতে হলো। স্যাড মশাই, খুব স্যাড। বিরিয়ানি তো দেখছি আপনার সঙ্গে লুকোচুরি খেলছে। এইটে বড় ভালো বলেছেন, লুকোচুরি। এই আমার মতো ছেলে ছোকরাদের জীবনে নানা ধরনের লুকোচুরি খেলা আছে।
এত জিনিস আমাদের সঙ্গে লুকোচুরি খেলে যে হিসেবে রাখা মুশকিল। শুধু বিরিয়ানি কেন, চাকরি, টিউশনি, বাজার দর সবকিছুই লুকোচুরি খেলছে। আচ্ছা, আপনি কোথায় বাজার করেন বলুন তো? বেশিরভাগই হয় লেক মার্কেট নয় গড়িয়াহাটে। আপনার হাতে যে মোবাইলটা রয়েছে তাতে কামড়ানো আপেলের ছাপ দেখেই বুঝেছি আপনি পয়সাওয়ালা লোক। আরে না না, এই মোবাইলটা আমাকে আমার বড় জামাই দিয়েছে। যার পয়সাওয়ালা জামাই আছে সে কি সামান্য মানুষ? আরে না, ওটা আপনার ভুল ধারণা। আমি নিতান্তই মধ্যবিত্ত। কিন্তু বাজারের কথাটা উঠছে কেন? না, আসলে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে সব বাজারেই দুরকম বাজার বসে, এটা আপনি কি জানেন? একটা ব্যক্ত বাজার আর একটা প্রচ্ছন্ন বাজার। ওই মশাই, এরকম তো শুনিনি কিছু আমি। প্রচ্ছন্ন বাজারটা আবার কি জিনিস? একে বলতে পারেন বাজারের মধ্যে বাজার, কিন্তু আপনার পক্ষে তা খুঁজে পাওয়া খুব কঠিন। বুঝিয়ে বলছি, ধরুন আপনি 30 টাকা কিলোয় যার কাছ থেকে ঢেঁড়স কিনলেন, সেই লোকটা কিন্তু আপনাকে চেনে, অর্থাৎ আপনার স্ট্যাটাসকে অনুমান করতে পারে। আপনি অনেক দরাদরি করেও তার দাম নামাতে পারবেন না, কিন্তু আমার মতো কেউ গেলে সে সেই ঢেঁড়স 25 টাকা বা আরো কমে গিয়ে তারপরে দাম দেবে। আপনি কি বলতে চান বাজারে ডাবল স্ট্যান্ডার্ড আছে? সব বাজারেই একটা করে গরিবের বাজার আর একটা করে পয়সাওয়ালা বাজার থাকে, ওপর থেকে বোঝা যায় না। কিন্তু আমরা তো বিরিয়ানির মধ্যে ঢেঁড়স এনে ফেলছি, কথাটা তো হচ্ছিল বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, কথাটা বিরিয়ানি নিয়েই। আপনি যদি বোর না হন তাহলে বলি। আরে বলুন বলুন। আমার এক ছাত্রী ছিল, কসবায়, বিরাট বড় লোকের মেয়ে। আর সে যে বড় লোকের মেয়ে এটা সে অল্প বয়সেই বুঝে গিয়েছিল। দুঃখের বিষয় মেয়েটা সুন্দরী নয়, মোটা, মুখশ্রী লাবণ্যহীন, অনাকর্ষক, লেখাপড়ায় একদম ভালো নয়, তার উপর একটু অহংকারী। লেখাপড়ায় মন না দেওয়ার কথা বললেই সে মাঝে মাঝে বলে ফেলতো, বেশি লেখাপড়া করে কি হবে বলুন তো? আমার তো আমেরিকা অস্ট্রেলিয়ায় বিয়ে হয়ে যাবে, বিদেশের ডিগ্রির সেখানে কি বা দাম। আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, তোমার কি বিয়ে ঠিক হয়ে গিয়েছে? তখন বলল, এখনো ফাইনাল হয়নি, তবে অনেক প্রপোজাল আসছে তো, সব বাইরে থেকে। বুঝেছিলাম একে পড়ানো বৃথা, কিন্তু পড়ানোর জন্য তারা আমাকে অনেক বেতন দেয়, আমার কাজ তো আমাকে করতেই হবে। তা তো ঠিকই, তারা কি খুব বড় লোক নাকি মশাই? আপনার অ্যাঙ্গেল থেকে বিচার করলে একরকম, আমার অ্যাঙ্গেল থেকে বিচার করলে অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তারা কতটা বড় লোক তার পরিষ্কার ধারণা আমার নেই, তবে একবার ছোট বাইরে পাওয়ায় আমাকে তাদের বাথরুমে যেতে হয়েছিল। এক উর্দি পরা বেয়ারা পথ দেখিয়ে যে ঘরটায় নিয়ে আমাকে ছেড়ে দিয়েছিল তার ভিতরে ঢুকে আমি হকচকিয়ে গিয়েছিলাম। বাথরুম যে এমন হলঘরের মতো বড় হতে পারে তার কোনো ধারণাই আমার ছিল না। অন্য সব ঘরের মতোই মেঝেতে নকশাদার কার্পেট পাতা, একটা দেওয়ালের পুরোটাই আয়না, কত রকমের আলো, কাঁচে ঘেরা জাকুজি না নিকুচি স্নানের জায়গা, একটা বিশাল কাঁচের তাকে হাজারো শিশি বোতল, যেমন কমোড তেমনি বেসিন, তেমনি রকমারি জলের ট্যাপ। ওরকম একটা ঘেমা জায়গায় লোকে কি করে যে ছোট বা বড় বাইরে করতে পারে তা আমার কিছুতেই মাথায় এলো না। থতমত খেয়ে আমার হিসি সেই যে আটকে গেল মশাই, পরবর্তী 1 ঘন্টায় তার বেরিয়ে আসতে সাহস পাইনি। পরে ও বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে আমি গরিবদের মতোই আরামে ছোট বাইরেকে মুক্তি দিই। তাহলে বলতে হবে তারা বেজায় বড় লোকই। কিন্তু কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, বটেই তো বটেই তো, কথাটা তো বিরিয়ানি নিয়ে। তো তারপর কি হলো জানেন তো? কি হলো বলুন। আরো শুনবেন? শুনবো না মানে? ভেরি ইন্টারেস্টিং। আপনার এই কামড়ানো আপেলের ছাপওয়ালা মোবাইলটা দেখে আমার আর বলতে লজ্জা করছে। আমারও একটা মোবাইল আছে, সেটা যদিও বেজায় সস্তা জিনিস, তবে কথা টথা বলা যায় আর কি।
আরে মশাই, আপনি কি ভাবছেন আমি আমার এই দামি মোবাইল দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং বা নেট ব্যাংকিং করি? আমারও দৌড়ই কথা টথা বলা পর্যন্তই। এই ফোনের হাজারো ফিচার আছে, তার 99 ভাগই আমি জানি না। নিন, শুরু করুন তো। হ্যাঁ, যা বলছিলাম, তা একদিন সকালের দিকে হঠাৎ আমার মোবাইলে সেই বড়লোক ছাত্রী সোহিনীর একটা ফোন এলো। বলল, আপনার সঙ্গে আমার ভীষণ একটা জরুরি দরকার আছে। বললাম, বলো। সে বলল, ফোনে নয়, আজ সন্ধেবেলা আমার সঙ্গে পার্ক স্ট্রিটে দেখা করতে পারবেন? আমি তো অবাক, পার্ক স্ট্রিটে দেখা করতে চায় কেন? কিন্তু চটাতেও পারছি না, বড়লোক ক্লায়েন্ট। ভয়ে ভয়ে বললাম, আমার যে টিউশনি আছে। ভারী ঝাঁঝালো গলায় বলল, একদিন টিউশনি না করলে কিছু হবে না, আমার দরকারটা খুব জরুরি। সে একটা রেস্টুরেন্টের নাম আর সময়টা বলে লাইনটা কেটে দিল। অনেকক্ষণ বুঝতে পারলাম না এটা অনুরোধ না আদেশ। তবে কিনা আমাদের শ্রেণীর লোকদের কাছে দুই সমান, অনুরোধটাও আদেশই হয়ে দাঁড়ায়। তা গেলেন তো? উপায় কি বলুন? মাসে 1000-5 টাকা দেয়, ঘাড়ে কটা মাথা যে যাব না। তা গিয়ে দেখি খুব ঝলমলে সাজ করে একা একটা টেবিলে বসে আছে, রিজার্ভ করা টেবিল, যাতে আর কেউ এসে ঝুপ করে বসে পড়তে না পারে। আমি কাছে গিয়ে উল্টো দিকে চেয়ারে বসতে যাচ্ছিলাম, সোহিনী ইশারায় ওর পাশে বসতে বলল। বসেই বুঝতে পারলাম গায়ে নানা বিদেশি পারফিউম মেখে এসেছে, বোধহয় বিউটি পার্লারেও কিছু পরিচর্যা করেছে। মেয়েটা লেখাপড়ায় ভালো না হলেও ইংলিশ মিডিয়ামে পড়ে বলেই ফুরফুরে ইংরেজি বলতে পারে। বাবার সঙ্গে কয়েকবার বিদেশেও ঘুরে এসেছে। তাহলে তো ফেলনা মেয়ে নয় মশাই? না, ফেলনা হতে যাবে কেন? বাপের আদরের মেয়ে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ইংরেজি বলে, আর কি চাই? তো সোহিনী জিজ্ঞেস করলো, কি খাবেন? আপনি কি বললেন, বিরিয়ানি তো? না, তখন আমার বুকটা একদম ধড়ফড় করছিল। আগে আমি খানিকটা জল খেয়ে নিয়ে বললাম, খাওয়ার কথা পরে ভাবা যাবে, জরুরি কথাটা কি? সে আমার দিকে অদ্ভুত ভাবে একটু তাকালো, সেটাকে কটাক্ষ বলা যায় কিনা জানি না। আপনি কি জানেন কটাক্ষ ঠিক কাকে বলে? না মশাই, গিন্নিকে জিজ্ঞেস করতে পারি, তবে তিনিও জানেন বলে মনে হয় না। আচ্ছা, প্রেমপূর্ণ চাহনি বলা যায় কি? বাহ, এই তো লাকসই মানে পাওয়া গেছে। কামনা মোদির দৃষ্টি, এই কথাটাও ভেবে দেখতে পারেন। হ্যাঁ, তা এটাও খারাপ নয়। আসলে মনে যাই হোক, ব্যাপারটা হরেদরে তাই দাঁড়াচ্ছে। তবে ট্র্যাজেডিটা হলো, কটাক্ষ ব্যাপারটা বোধহয় সোহিনীর ফেস কাটিং এর সঙ্গে তেমন মানানসই নয়। আরো একটা ব্যাপার হলো, খুব বেশি মেকআপ করলে তা ফুঁড়ে কটাক্ষটা বেরিয়ে আসতে পারে না। তাহলে বলছেন কটাক্ষের তীরটা টার্গেটে লাগেনি? সেটা তক্ষুনি বোঝা যায়নি। মেয়েটা সেরি খাচ্ছিল, আমাকে বলল, আপনি বরং একটু হুইস্কি নিন। নিলেন? হুইস্কি দামি জিনিস শুনেছি, আর নিজের পয়সা যখন খরচ হচ্ছে না, তখন ভাবলাম খেয়েই ফেলি। কিন্তু হঠাৎ মনে পড়ল, রাত 9টায় পাড়ার একটা ছেলেকে পড়াতে যেতে হবে, তারপর রাতে মায়ের মুখোমুখি হতে হবে। আমরা বেশিরভাগই মরালিস্ট বাই কম্পালসন। তাই বললাম, না, আমি একটা সফট ড্রিঙ্ক নিতে পারি। সোহিনী হঠাৎ জিজ্ঞেস করলো, আজ কেন আপনাকে ডেকেছি তা গেস করতে পারেন? আমি বললাম, না তো। সে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই। বলেন কি মশাই, এ তো মাখো মাখো ব্যাপার। কোনো কোনো অ্যাঙ্গেল থেকে সেরকমই মনে হতে পারে বটে, তবে আমার অ্যাঙ্গেল থেকে এই বিবাহ প্রস্তাব ছিল বিনা মেঘে বজ্রাঘাতের মতো। তাই প্রথমে আমার হাত থেকে জলের গ্লাস চলকে বেশ খানিকটা জল পড়ে প্যান্ট জামা ভিজে গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বেশ কিছুক্ষণ পরে একটা আওয়াজ বেরোলো বটে, তবে সেটা অনেকটা ব্যাঙের ডাকের মতোই। অবশ্য আমার জবাবের তোয়াক্কা সোহিনী করছিলও না। সে ধরেই নিয়েছিল এরকম প্রস্তাব শুনে আপ্লুত হয়ে আমি আহ্লাদে বোবা হয়ে গিয়েছি। তার অ্যাঙ্গেল থেকে এ তো এক সাবস্ট্যান্ডার্ড যুবককে রাজকন্যা সহ পুরো রাজত্বের অফার। সে সেরি খেতে খেতেই বলল, আমি পরশু রাতে স্বপ্ন দেখেছি আমি হানিমুন করতে ফ্লোরিডা গিয়েছি।
সঙ্গে আপনিও আছেন অ্যাজ মাই হাজব্যান্ড। খুব ডিস্টার্বিং স্বপ্ন। ঘুম ভেঙে উঠে আমার খুব রাগও হচ্ছিল, কিন্তু তারপর সারাদিন ভেবে দেখলাম, why not? Why not you? You may be a nobody, but a nobody with some help may turn out to be a big guy. তা আপনি কি করলেন মশাই? রাজি হলেন কি? তার আগে একটু বিরিয়ানির কথাটা বলে নেওয়া ভালো নয় কি? আফটার অল আমাদের কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়েই। হ্যাঁ হ্যাঁ, তাও বটে, কথা তো হচ্ছিল বিরিয়ানি নেই, তাই এই গল্পে বিরিয়ানির ভূমিকা কি? ঠিক ওই টেন্স মুহূর্তেই বিরিয়ানির প্লেট এলো কিনা। বাহ, তাহলে তো হয়েই গেল, মধুর এলো সমাপয়েত। যা বলেছেন, বিরিয়ানির গন্ধটাও ছেড়েছিল বড় ভালো, আর খিদেটাও পেয়েছিল বেশ। আর বিবাহ প্রস্তাবটা? আহ, সেটাই বা মন্দ কি? বড়লোকের একমাত্র ওয়ারিশান, রাজকন্যা না হোক, একজন মহিলা তো। পিছনে পেখমের মতো ঐশ্বর্য, রাজি হওয়া হয়তো উচিতই ছিল, কি বলেন? সর্বনাশ, রাজি হননি নাকি? ওই তো বললাম, আমাদের দোনোমনো আগুপিছু নানা কথা এসে মাথায় এমন ভূতের নৃত্য শুরু করে দেয় যে সুস্থির মাথায় বিবেচকের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া ভারী শক্ত হয়ে দাঁড়ায়। আমি নিজে থেকে কিছু বলেছি বলে আমার মনেও হয় না, তবু আমার মুখ থেকে বেরিয়ে গেল, যা, তা হয় নাকি? তুমি কি পাগল? সোহিনী হাঁ করে ভীষণ অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, তারপর অদ্ভুত কঠিন গলায় বলল, সেটা রিফিউজাল? ফের আমার মুখ থেকে বন্দুকের গুলির মতো একটা কথা আমার পারমিশন না নিয়ে বেরিয়ে গেল, অফকোর্স ইট ইজ 100% রিফিউজাল। এ হে হে, এটা কি করলেন ইয়ং ম্যান? এমন একটা হঠকারিতা কি আপনাকে মানায়? না হয় মেয়েটা সুন্দর নয়, না হয় মেয়েটা একটু আদুরে, না হয় একটু নষ্টভ্রষ্ট, তা বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে? সুন্দর কুচ্ছিত চামড়াটুকু, তার বেশি গভীর তো নয়। আমি যে শ্রেণীতে বিলং করি সেখানে সুন্দর কুৎসিত বাছাবাছি চলেও না, বুঝলেন? আমাদের নিচের তলায় আমরা সবাই হলাম ঝর্তি পড়তি মাল। নাক উঁচু হলে আমাদের বিপদ। আমার কি মনে হয় জানেন, নাটক থিয়েটারে যেমন প্রম্পটার থাকে, এটাও সেরকম এক প্রম্পটার ব্যাটারি কাজ। সেটা কিরকম? প্রম্পটার যেমন একটু উঁচু গলায় কথা বলে ফেললে দর্শকরা শুনতে পেয়ে যায়, এটাও সেরকমই একটা ব্যাপার। বিচ্ছিরি কথাগুলো মোটেই আমার বলা নয়, আমার ভিতর থেকে বিবেক বা বিবেচক বা বিজ্ঞ কেউ কথাটা আমাকে প্রম্পট করছিল, আর সেটাই মেয়েটা শুনতে পায়। না না, এভাবে মেয়েটাকে অপমান করা আপনার মোটেই উচিত হয়নি। সে তো বটেই, তবে অপমানের আপনি আর দেখলেন কি? সেই প্রম্পটার ব্যাটা এরপর যা বলেছিল তা শুনলে তো আপনি মূর্ছা যাবেন। সে মেয়েটাকে বলল, তুমি বসে বসে বিরিয়ানি খাও আর দিন দিন আরো হাতির মতো মোটা হও। বিশ্বাস করুন, আমি বলিনি, আমার মুখ দিয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু এ আমার কথা বলে আমি বিশ্বাস করি না। কি হারালেন তা কি জানেন? জীবনে এরকম সুযোগ কতবার আসে মশাই? রাজকন্যা গেল, রাজত্ব গেল। শুধু কি তাই, মাসে মাসে 5,000 টাকার নিশ্চিন্ত আয়টাও ধরুন। এ বাজারে 5,000 টাকা তো ফেলনা নয়, অন্তত আমার অ্যাঙ্গেল থেকে। ক্ষয়ক্ষতি বড় কম হয়নি। তবে মাধ্যমিকে আমি ইংরেজিতে 82% পেয়েছিলাম। বটে, সে তো অনেক নম্বর ইয়ং ম্যান, কিন্তু হঠাৎ ইংরেজির নম্বর নিয়ে কথা উঠছে কেন? আমি বলছিলাম যে ইংরেজিতে আমি তেমন খারাপ নই। নম্বর তো সে কথাই বলছে ইয়ং ম্যান, তার উপর ছাত্রছাত্রী ঠেঙিয়ে ইংরেজি জ্ঞান বেশ পোক্ত হয়েছে। আমার বেশিরভাগ ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়ামের। বুঝেছি, এবার এক স্টেপ এগোন। হ্যাঁ, ইংরেজি মোটামুটি জানা সত্ত্বেও আমি সোহিনীর ওই কথাটা ঠিক বুঝতে পারিনি। কোন কথাটা মশাই? ওই যে বলল হানিমুন করতে ফ্লোরিডায় গিয়েছে, সঙ্গে আমিও গিয়েছি অ্যাজ হার হাজবেন্ড। এখানে অ্যাজ কথাটার মানে কি দাঁড়াচ্ছে বলুন তো? স্বামী হয়ে না স্বামী সেজে? আহা, অত খুঁতখুঁতনি থাকলে জীবনে সুখী হওয়া যে কঠিন হয়ে পড়বে মশাই। আরে না, আমাদের মতো মানুষ খুঁতখুঁতে হলে কি চলে? ব্যাপারটা বুঝতে পারিনি বলেই জিজ্ঞেস করছিলাম।
তা তো বটেই, কিন্তু আমাদের কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। সেই এক প্লেট ধোঁয়া ওঠা সুগন্ধিযুক্ত বিরিয়ানিটার কি হলো মশাই? আগে এই কথাটা বিরিয়ানি নিয়েই বটে। আর সেদিন জীবনে প্রথম আমি বিরিয়ানির মাত্র 1 ফুট দূরত্বের মধ্যে পৌঁছেও গিয়েছিলাম। হাত বাড়ালেই বিরিয়ানি। আর শুধু বিরিয়ানি বা কেন, ফুটখানেকের মধ্যে একজন রাজকন্যা এবং রাজত্বও ছিল। তা তো বটে ইয়ং ম্যান, নিজেকে আপনার এখন দেউলিয়া বলে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। নিজেকে একটু সর্বহারা সর্বহারাও লাগছে বটে। তবে কিনা ছেলেবেলা থেকেই ওই ভাবটায় আমরা বেশ অভ্যস্ত হয়ে গিয়েছি। কথায় কথায় আমরা বিরিয়ানির কথাটা ভুলে যাচ্ছি না তো? না না, কথাটা তো হচ্ছিল বিরিয়ানি নিয়ে। আমার ধারণা শুধু খিদে আর লোভ থাকলেই যে বিরিয়ানি উপভোগ করা যাবে তা বিশ্বাস্য নয় মোটেই। বটে। আমার কি মনে হয় জানেন, বিরিয়ানি এনজয় করার জন্য একটা সিচুয়েশন এবং একটি মনোভাবও দরকার হয়। ধরুন, সেদিন যদি আমি সদ্য প্রেমে প্রত্যাখ্যাতা ক্রন্দনমুখ মেয়েটির সামনে বসে গপ গপ করে বিরিয়ানি খেতাম, তাহলে বিরিয়ানির সূক্ষ্ম স্বাদ এবং প্রচ্ছন্ন সব মিশ্র সুগন্ধ টের পেতাম কি? বিশেষ করে মেয়েটা যখন ফোঁপাতে ফোঁপাতে ইংরেজিতে বিলাপ করছে। বিলাপটা কি ইংরেজিতে করছিল? তা তো বটেই, কিন্তু যাই বলুন, বিলাপের সত্যি কোনো ভাষা নেই, ভাষার দরকারও পড়ে না। বিলাপ ইট সেলফ ইজ ভেরি পেনিট্রেটিং। তা খানিকটা বটে। বিরিয়ানিটা আর খাওয়া হলো না। এ হে, তাহলে বিরিয়ানি কি আপনার মরীচিকা হয়ে রয়ে গেল? তাই মনে হচ্ছে বটে। তবে জীবনে নানা রকম ম্যাজিকও তো ঘটে। যেমন ধরুন, একদিন বর্ষার সন্ধেবেলা আপনার ইচ্ছে হলো, আহা, এখন যদি হেমন্তের গলায় এমনও দিনে তারে বলা যায় গানটা শোনা যেত। আর ঠিক তখনই হয়তো পাড়ার বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল থেকে সেই গানটাই বেজে উঠল। মশাই, আজকাল কি আর চান্স ফ্যাক্টরের ওপর কেউ নির্ভর করে? মোবাইলে ইউটিউবে পৃথিবীর লক্ষ লক্ষ গানের মধ্যে যেটা খুশি সার্চ করলে শোনা যায়। তাও তো বটে, আপনার হাতের কামড়ানো আপেলের ছাপ মারা মোবাইলটার কথাই খেয়াল ছিল না। আমার অবশ্য সেই সুবিধে নেই। কিন্তু আপনি কিছু একটা ম্যাজিকের কথা বলছিলেন এবং সেটা বিরিয়ানি নিয়েই। হ্যাঁ, বিরিয়ানি নিয়েই। আসলে হলো কি, ওই ঘটনার 3 দিন পর সোহিনীর বাবা দোল গোবিন্দবাবু আমাকে ফোন করেন। আমি হ্যালো বলতেই ওর গলাটা বোমার মতো ফেটে পড়ল। হ্যালো। তোমার এত স্পর্ধা! তুমি আমার মেয়েকে রিফিউজ করেছো? আমি খুব বিস্মিত হয়ে বললাম, সে কি, এতে কি আপনি খুশি হননি? আমি তো ভেবেছিলাম আপনি খবরটা শুনে আমাকে অভিনন্দন জানাবে। এই কথায় দোল গোবিন্দবাবু একটু হকচকিয়ে গিয়ে গলাটা কয়েক পর্দা নামিয়ে বললেন, খুশি যে হয়নি তা নয়, তবে আমার মেয়েকে তো চেনো না। যা চায় তা বরাবর পেয়ে এসেছে তো। বড় আদরের মেয়ে, ওর চোখের জল আমার সহ্য হয় না। বাহ, এই তো গল্পের মোড় ঘুরে গিয়েছে। তারপর তারপর এই যে বলছি, আমি বললাম, তা কি করে হয় দোল গোবিন্দ বাবু? এই সোহিনী সপ্তাহে সপ্তাহে মোবাইল পাল্টায়, এক পোশাক দুবার পরে না, ওর 150 জোড়া জুতো আছে বলে শুনেছি। উনি বললেন, আহা, ও সব নিয়ে তুমি ভাবছো কেন? ও সব সামলে দিতে তো আমি আছি। তাহলে তো কেল্লা মেরেই দিয়েছেন মশাই। তারপর আমি বললাম, দোল গোবিন্দ বাবু, আমি যে সেদিন সোহিনীকে ভয়ঙ্কর অপমানও করেছি, সেই অপমান তো ওর পক্ষে ভোলা সম্ভব নয়। উনি হাঁ হাঁ করে উঠে বললেন, হাতির মতো মোটা বলেছো তো? বেশ করেছো, পুরুষ সিংহের মতোই বলেছো। তাতে কি হয়েছে জানো? আমার মেয়ে দুবেলা জিম করছে, যোগ ব্যায়াম করছে, সারাদিন দই আর শশা ছাড়া কিছুই খাচ্ছে না, রোজ 300 স্কিপিং। ভাবতে পারো, 1 মাসে 15-16 কেজি ওজন কমিয়ে ফেলেছে। আর কয়েকদিনের মধ্যেই চিপচিপে হয়ে যাবে। তুমি যে কোনোদিন এসে বাবা একবার চুপি চুপি ওকে দেখে যাও, তোমার ধারণা পাল্টে যাবে। আমি খুবই অবাক হয়ে বললাম, তার মানে কি দোল গোবিন্দ বাবু, আপনি কি সোহিনীর এই বিবাহ প্রস্তাব সমর্থন করছেন? উনি খিচিয়ে উঠে বললেন,
হ্যাঁ, নইলে কি তোমার মতো একটা ভ্যাগাবন্ডের সঙ্গে খোশ গল্প করব বলে ফোন করেছি? আমার মেয়ে তো বলে দিয়েছে তোমার সঙ্গে কুঁড়ে ঘরেও থাকতে রাজি আছে। তোমার এলেম আছে? হ্যাঁ, আমি তো ভেবে রেখেছি তোমাকে আমার প্ল্যানিং ডিভিশনের সিইও করে নেব। বাপরে, প্রথমেই এত? আপনি ভুলে যাচ্ছেন, আমাদের কথা হচ্ছে বিরিয়ানি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমাদের কথা তো হচ্ছে বিরিয়ানি নিয়েই। তাই এই গল্পে বিরিয়ানিকে কোথায় প্লেস করবেন বলুন তো? বিয়ে সামনের অগ্রহায়ণে, বুঝলেন? বলেন কি, ডেটও হয়ে গিয়েছে? তবে আর বলছি কি, শুনছি বিয়েতে মোট 4 রকমের বিরিয়ানি হচ্ছে। তাই আপনার কাছে জানতে চেয়েছিলাম বিরিয়ানি জিনিসটা ঠিক কেমন। দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি আমাকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছেন। এখন নতুন করে আবার আমাকে বিরিয়ানি নিয়ে ভাবতে হবে।